পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয়, প্রধান উপদেষ্টা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি। 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে দীপু মনি, ইনু, মেনন ও পলক। 3টি বড় শ্রমবাজারে 1.5 লাখেরও বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইসরায়েলে লাউডস্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা। নাজমুল সাকিবকে ছাড়াই ওয়ানডে দল, 1 বছর পর আফিফ। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে, সাথে আছি আমি আনিকা ইবনাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের মোট আয়তনের 1 এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। সোমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। ওই তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে কমিশন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 14তম ইসির প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার বি.জে. আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ সিদ্ধান্তের কথা জানান। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী বছরের 2 মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হালনাগাদকৃত এসব ভোটার 2026 সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে। এদিকে ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে আগামী জানুয়ারির 2 তারিখ থেকে মার্চের 2 তারিখের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে 17 লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে। এসব নাগরিক 1 জানুয়ারি 2025-এ ভোটার তালিকায় যুক্ত হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে প্রতি ডলারের দাম 120 টাকার পরিমাণে দাঁড়ায় 28 লাখ কোটি টাকা। সাবরিনা কাজীর প্রতিবেদন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমানে বাজার দরে প্রতি ডলারের দাম 120 টাকা, তার পরিমাণে দাঁড়ায় 28 লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক চিত্র তুলে ধরা হয়। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে অর্থ পাচার বাংলাদেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নেয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেই প্রতিবেদন তুলে দেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শ্বেতপত্রে ব্যাংক খাত, শেয়ার বাজার, প্রকল্পের লুটপাট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। সার্বিক অর্থনীতি সম্পর্কে প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিডিপির প্রবৃদ্ধির গতি কমেছে। এতে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ার শঙ্কার কথা বলা হয়েছে। ৩৯৭ পৃষ্ঠার শ্বেতপত্র প্রতিবেদনে সব মিলিয়ে ২২টি ক্ষেত্রে আলোকপাত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয়, ঘাটতি বাজেট, অর্থায়ন, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ, রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, সরাসরি বিদেশি বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিদেশি অর্থায়ন। প্রতিবেদন অনুসারে উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা অপচয় হয়েছে। গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি মাধ্যমে প্রায় ৭,২০,০০০ কোটি টাকা খরচ হয়েছে। উন্নয়ন প্রকল্পের খরচের ৪০% পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে। উন্নয়ন প্রকল্পে রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করেছেন বিদায়ী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীরা। প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র প্রতিবেদন জমা অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে। তিনি আরও বলেন, সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। এই ৩০ অধ্যায়ের প্রায় ৪০০ পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে পুঁজিবাদ অলিগার্কদের জন্ম হয়েছে, কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে। সাবরিনা কাজী, কালের। রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক। সোমবার সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। শেখ ফরিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আনা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের শোন অ্যারেস্টের আবেদন করেন। এর মধ্যে হাতিরঝিল থানায় ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে মামলা ও হত্যাচেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপুমণিকে, জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদদ রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে দুইজন এজাহারনামী আসামি। তারা হাতিঝিল একটি হত্যাচেষ্টা মামলায় ইনু এবং মেনন তারাও এজাহারনামী আসামি। তাদের নেতাকর্মীরাও সেখানে তাদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্র এবং তাদের মদদে তারাও সেখানে উপস্থিত ছিল। শাহবাগ থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী দীপুমণি, তাকে এই মামলা একটি হত্যা তাকে শোন অ্যারেস্ট করা হয়। আর রামপুরা থানার একটি মামলায়, অপর একটি মামলা, সেটাও একটি হত্যা মামলা। এটা হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে ছাত্র জনতা হত্যা হয়েছিল, সেটাও একটি হত্যা মামলা। এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ। বাংলাদেশি কর্মীদের বড় ৩টি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। প্রায় ৬ মাস অপেক্ষা করেও মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট জটিলতার সমাধান মিলছে না। সময়মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেফতার হওয়ার এবং জরিমানা গোনার শঙ্কা রয়েছে প্রবাসীদের। ময়ূক ইসলামের প্রতিবেদন। বাংলাদেশি কর্মীদের বড় ৩টি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। প্রায় ৬ মাস অপেক্ষা করেও মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট জটিলতার সমাধান মিলছে না।
প্রবাসীরা বলছেন বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময় মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেফতার হওয়ার এবং জরিমানা গোনার শঙ্কা রয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে, মালয়েশিয়ায় এ পর্যন্ত 46,000-এর বেশি প্রবাসী মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নবায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 28,000 কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে, বাকি 14,000-এর বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন। শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরবেও একই পরিস্থিতি। সেখানকার দূতাবাসের কর্মকর্তারা বলছেন 1 লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে। এর মধ্যে 85,000-এর বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে। কাতারে 10,000 কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে, যাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো থেকে পাওয়া এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, সময়মতো পাসপোর্ট না পেলে 3 দেশের 1.5 লাখের বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো বলছে, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপা হতে দেরি হচ্ছে। তবে এমআরপি আবেদন প্রিন্টিংয়ের অপেক্ষায় থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সরকার অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলকে পাসপোর্ট তৈরির কাজ হস্তান্তর করেন। খোঁজ নিয়ে জানা যায়, পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে গেছেন, অনেকে আবার অবৈধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এদিকে হাইকমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত 51 রিঙ্গিত জমা দিলে ই পাসপোর্ট আবেদনের সুযোগ রয়েছে। তবে নাম আর বয়স নিয়ে জটিলতায় সংশোধনের আবেদন করতে পারছেন না অনেকেই। এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম প্রেস সচিব সুফি আবদুল্লাহিল মারুফ কালের কণ্ঠকে বলেন, ঢাকার প্রিন্টিংয়ের সমস্যার কারণে এমআরপি পাসপোর্ট আটকে আছে, তবে ই পাসপোর্ট চালু রয়েছে। অনলাইনে জন্ম নিবন্ধন করলে ই পাসপোর্ট আবেদন করে দেওয়া হচ্ছে। কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য রাজ্যে প্রতি শনি ও রবিবার কনসুলেট টিম গিয়ে কর্মীদের পাসপোর্টের জন্য আবেদন ফর্ম পূরণ করে দিয়ে আসছে বলেও জানান তিনি। একই সমস্যা সৌদি আরবেও। সৌদি আরবে প্রায় 30 লাখ প্রবাসী, বেশিরভাগই পাসপোর্ট নিয়ে দুর্ভোগে পড়েছেন, অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রবাসী কালের কণ্ঠকে বলেন, পাসপোর্ট নবায়ন করতে দেওয়ার 5 থেকে 6 মাস পরও পাসপোর্ট পাননি তিনি। আরেক প্রবাসী হাসানুর রশিদ কালের কণ্ঠকে বলেন, 10 জুন পাসপোর্ট জমা দেন তিনি, 8 অক্টোবর পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও নভেম্বর মাস শেষ, কিন্তু মেলেনি পাসপোর্ট। নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, অনেক প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট হাতে না পেয়ে ইকামা নবায়ন করা সম্ভব হয়নি। তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এতে কর্মীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারছেন না। পাসপোর্ট নবায়ন জটিলতায় কাতারে বর্তমানে 10,000-এর বেশি বাংলাদেশি চাকরি হারানোর শঙ্কায় আছেন। ভোগান্তি বাড়ছে রেসিডেন্সি নবায়নেও। দ্রুত সমস্যার সমাধান না হলে দেশে ফেরত আসা ছাড়া অন্য কোনো পথ থাকবে না বলে জানান তারা। এ বিষয়ে কথা বলার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক। ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। দেশটির গণমাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বেন গিভির ইসরায়েল পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে মসজিদগুলো লাউড স্পিকারের মাধ্যমে আজান সম্প্রচার করা থেকে বিরত থাকে। নতুন নীতিমালায় পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং আজান দিতে লাউড স্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করতে পারবে। এমনকি যেসব মসজিদ নির্দেশনা না মেনে স্পিকারে আজান দেবে তাদের জরিমানাও করা হবে। তবে এ বিষয়ে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নির্দেশনায় নিন্দা জানিয়েছে।
হাদেস টাওয়ালের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, বেন গভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বেন গভিরের সিদ্ধান্তকে গুরুতর অপরাধ এবং উপাসনার স্বাধীনতার উপর আক্রমণ বলে নিন্দা করেছে। হামাস এই অপরাধমূলক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে। চোট থেকে এখনও সেরে ওঠেননি নাজমুল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত এই অধিনায়ক। ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবেন না সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল, হলো তাই। নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুলের অনুপস্থিতিতে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই সিরিজে বিসিবি রাখতে চাচ্ছে না, এই খবরও আগেই দিয়েছিল প্রথম আলো। ঘোষিত দলে নেই সাকিবও, চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের। প্রায় 1 বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের 3টি ওয়ানডে হবে 8, 10 ও 12 ডিসেম্বর, সবকটি সেন্ট কিটসে। আজকের কালো কণ্ঠের সংবাদ এই পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকের সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।